এই চ্যাপ্টার থেকে যদি সিঙ্গেল রিটেন করে তাহলে এই যে এটাই করবে, আর যদি ডবল করে তাহলে আগে যেগুলো পড়ছে ওগুলো মিলে ঝিলাই করলে করতে পারে, তবে সিঙ্গেল কোশ্চেন করলে এটা দিবেই মাস্ট, এর বাইরে আসলে কোনো কোশ্চেনই হয় না। ট্রান্সপোর্ট অফ গ্যাস, ট্রান্সপোর্ট অফ গ্যাস, ঠিক আছে। তাহলে গ্যাস ট্রান্সপোর্ট বলতে আমরা দুইটা জিনিস বুঝবো, এক নাম্বার হলো তোমার অক্সিজেন, আর একটা হলো তোমার কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। তাহলে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্টটাকেই আমরা মূলত গ্যাসিয়াস ট্রান্সপোর্ট বলতেছি, কারণ আমাদের এই দুইটাই হলো মেইন, আমরা অক্সিজেন নিতেছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি, এটাই হলো মেইন বিষয়। এখন আসো এরা কিভাবে পরিবহন হয় একটু আমাদের জানতে হবে। তার আগে একটা জিনিস খেয়াল করো, যেটা জানা উচিত, যেটা জানা জরুরি, কার্বন ডাইঅক্সাইডের না জানলেও চলবে, তবে যেটা জানতেই হবে সেটা হলো অক্সিজেন। হ্যাঁ, দেখো এটা যদি আমাদের একটা অ্যালভিউলাস হয়, এটা যদি একটা অ্যালভিউলাস হয়, আমরা জানি অ্যালভিউলাসের চারপাশে জালের মতো ছড়ায় থাকে হইতেছে ক্যাপিলারি, তাই না? যেখানে তোমার পালমোনারি আর্টারি কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড নিয়ে যাবে, আর পালমোনারি ভেইন অক্সিজেন যুক্ত ব্লাড নিয়ে, মানে লাংসে যাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, কে যাবে পালমোনারি আর্টারি নিয়ে যাবে, আর লাংস থেকে অক্সিজেন যুক্ত ব্লাড নিয়ে চলে যাবে আবার হার্টে, তাই না? এটা হলো পালমোনারি ভেইন। এখন আমরা জানি যে এর চারপাশে কি থাকে, এর চারপাশে থাকে হলো আমাদের ক্যাপিলারি থাকে, দ্যাট মিন জালের মতো ছড়ায় ছিটায় থাকে, তাই না? জাস্ট মনে করো এই যে এটা যদি একটা অ্যালভিউলাস হয়, মনে করো এর ভিতর অক্সিজেন আসতেছে আর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে চলে যাচ্ছে। ওকে, এখন কিভাবে হয় এটা একটু খেয়াল করো। আমরা জানি এটা হলো ডবল লেয়ার, একটু জাস্ট আঁকাই, হ্যাঁ, একবার বুঝে গেলে কিন্তু এটা আসলে মাথা থেকে বের হবে না, আর বেশি দিন লাগবে না, এটা আরেকটা ক্লাস হলে শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা। বায়োলজি অল্প দিনই শেষ হয়ে যাবে, এরপরে দু একদিন ফিজিক্স করলে দেখবে তোমার কোর্সই কমপ্লিট হয়ে গেছে, বই কমপ্লিট হয়ে গেছে। তাহলে এর চারপাশে আমাদের থাকে হলো ক্যাপিলারি, হ্যাঁ, একটু ফাঁক করে আঁকাইলাম বোঝার জন্য, বাট অ্যাটাচ অবস্থায় থাকে এগুলো, একদম অ্যাটাচ অবস্থায় থাকে, এগুলো তোমার ডবল লেয়ারে থাকে। আমি সিঙ্গেল করে আঁকাইলাম, দেখো। তাহলে এর ভিতর থেকে কিছু বলবা রায়ান? হুম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখো তাহলে এর ভিতর দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢুকলো জাস্ট আমাদের বোঝার জন্য, এই পাশ দিয়েও ঢুকতে পারে, হ্যাঁ, আমরা বোঝার জন্য, যেহেতু এই পাশ দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢুকতেছে, তাহলে এই সাইডটা আমরা মনে করবো এটা পালমোনারি আর্টারি, হ্যাঁ, পালমোনারি আর্টারি। ওই সাইড দিয়েও কিন্তু ঢুকতে পারে, তুমি তোমার ইমেজিন, তোমার বিষয় এটা। যেহেতু ঢুকতেছে তাহলে এই পাশ দিয়ে কি ঢুকবে, এই পাশ দিয়ে হলো আমাদের ঢুকবে হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। হ্যাঁ, আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখাই, দেখো, যদিও বোঝা যাবে না। তাহলে এটা হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। ওকে, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা কোথায় যাবে? এই যে এখানে ভেদ করে ভিতরে চলে যাবে, ভেদ করে ভিতরে চলে যাবে, ভিতরে চলে যাবে। ওকে, কার্বন ডাইঅক্সাইডের প্রেশারটা একটু নেট থেকে দেখে নিও, বইয়েও নাই, আমাদের লেভেলও আমরা পাই নাই। আসলে তোমাকে পড়ানোর আগে আমার কার্বন ডাইঅক্সাইডটা দেখা উচিত ছিল, কিন্তু বইয়ে যেহেতু নাই এই জন্য আসলে আমার খেয়াল ছিল না, বাট অক্সিজেনটা সব জায়গায় আছে, লাগে এটা, ঠিক আছে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড এখান থেকে চলে যাবে। ওকে, একটু মনে রাখো কার্বন ডাইঅক্সাইড কিভাবে ট্রান্সপোর্ট হয় সেটা আমরা দেখবো, কিন্তু এক্সচেঞ্জ কিভাবে হয় এটা একটু আগে বেসিক জিনিসটা নাও। তাহলে পালমোনারি আর্টারির মাধ্যমে তোমার ঢুকলো ক্যাপিলারিতে, মানে এই যে উপরে আছে পালমোনারি আর্টারি, এখান থেকে তো ঢুকতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। তো আমরা গ্রিন কালার বা ব্লু কালার দিয়ে দেখাচ্ছি, এটা হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিউলাসের ভিতরে যাবে, এখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা আমাদের বাইরে চলে আসবে, একদম রেসপিরেটরি ট্রাক্ট হয়ে বাইরে চলে আসবে, ঠিক আছে। এটা হলো এক নম্বর কথা। এখন আসো অক্সিজেন আসলো, তাহলে অক্সিজেনটা এর ভিতরে ঢুকতে হবে, তাহলে ঢুকবে কিভাবে, এখানে একটা প্রেসারের ব্যাপার আছে, হ্যাঁ। অ্যালভিউলাই এর ভিতরে অক্সিজেনের প্রেসার থাকে, অক্সিজেনের প্রেসার থেকে 104 মিলিমিটার এইচ জি। ওকে, দেখো আমি আবারও বলতেছি, কার্বন ডাইঅক্সাইডের প্রেসারটা তোমাদের বয়ে নাই, আমাদের লেভেলও আমি কখনো পাইছি বলে আমার মনে হয় না। যদি জানার ইচ্ছা থাকে একটু নেট থেকে সার্চ দিয়ে দেখো, সার্চ দিলে চলে আসবে। সার্চ দিবা যে অ্যালভিউলায় কার্বন ডাইঅক্সাইডের প্রেসার কত, ব্লাড ভেসেল বা ক্যাপিলারিতে, পালমোনারি ক্যাপিলারিতে প্রেসার কত, সার্চ দিলে চলে আসবে। অবশ্যই বুঝতেছো যে ক্যাপিলারিতে অবশ্যই কার্বন ডাইঅক্সাইডের প্রেসার বেশি হবে আর অ্যালভিউলাসে কম হবে, নয়তো এখানে প্রেসার বেশি না হলে অ্যালভিউলাসে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ঢুকবে না, তাই না? এটা তো নর্মাল একটা সেন্স। এখন অক্সিজেন আসো, যেহেতু এখানে 104, তাহলে অবশ্যই এই ক্যাপিলারিতে, এই পালমোনারি ক্যাপিলারিতে অবশ্যই এখানে বেশি কম হতে হবে।
নয়তো কিন্তু অ্যালভিওলাস থেকে এখানে অক্সিজেন আসবে না। এখানে অক্সিজেনের চাপ যেটা, সেটা হলো মাত্র 40, হ্যাঁ 40 মিলিমিটার এইচে। তাহলে এই যে অক্সিজেনের একটা ডিফারেন্স, মানে চাপের যে একটা ডিফারেন্স, এই চাপের ডিফারেন্সের কারণে, খেয়াল করো আমি আবারও বলতেছি, এই চাপের ডিফারেন্সের কারণে এই অক্সিজেনগুলা এই ভিতরে চলে আসবে, হ্যাঁ অক্সিজেনগুলা, মানে এটা কিন্তু অ্যাটাচ থাকে। আমি কিন্তু ক্যাপিলারিটা মানে একটু ফাঁকা করে রাখাইছি, কিন্তু বইয়ের ভিতরে দেখো, খেয়াল করে দেখো, এই ক্যাপিলারি কিন্তু এই যে অ্যালভিওলাসের ওয়ালের সাথে কিন্তু অ্যাটাচ করা থাকে, হ্যাঁ। তাহলে এর ভিতরে এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রিটেনের জন্য তো বেসিক ক্লিয়ার করার জন্য এটা লাগবে। আমি আবারও বলতেছি, অ্যালভিওলাসের ভিতরে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার, অক্সিজেনের প্রেসার থাকবে হলো তোমার 104 মিলিমিটার এইচজি, আর এখানে থাকবে হলো মাত্র 40। আচ্ছা কেন থাকবে এটাও বুঝতেছো, কারণ অক্সিজেন তো বাইরে থেকে আসতেছে, নাক হয়ে, রেসপিরেটরি ট্রাক্ট হয়ে, লাংস হয়ে অ্যালভিওলাসে কিন্তু আসতেছে, যেহেতু বাইরে থেকে আসতেছে, এটা জমা হচ্ছে ভিতরে, তাহলে অবশ্যই এখানে প্রেসার বেশি থাকবে, তাই না? তাহলে এখানে প্রেসার বেশি থাকার কারণে এখানে আসবে। এখন কতক্ষণ পর্যন্ত আসবে? নর্মাল একটা জিনিস জানো, আমরা জানি থার্মোডাইনামিক্স অনুসারে কি জানি, যে দুইটা তাপীয় বস্তু যদি একসাথে অ্যাটাচ করে দেওয়া হয়, তাহলে তাপ বা টেম্পারেচার বা হিট ততক্ষণ পর্যন্তই কিন্তু একজন আরেকজনের মধ্যে এক্সচেঞ্জ হবে, যতক্ষণ না তারা একজন আরেকজনের সমান হয়, অথবা ব্যালেন্স, ইকুইব্যালেন্স অবস্থায় না আসে আর কি। এখানেও একই অবস্থা। তাহলে এখানে কত আছে? 104। যতক্ষণ পর্যন্ত এই ক্যাপিলারির ভিতরে এই অক্সিজেনের প্রেসার 100-তে না উঠবে, খেয়াল করো কিন্তু, হ্যাঁ আমি একটু আস্তে আস্তে বলতেছি, কারণ এটা যেহেতু নতুন একদমই, এই জন্য একটু আস্তে আস্তে বলতেছি, খেয়াল করো। তাহলে অ্যালভিওলাসে অক্সিজেনের প্রেসার থাকবে 104, আর এই ক্যাপিলারি, পালমোনারি ক্যাপিলারিতে থাকবে অক্সিজেনের প্রেসার হলো 40 মিলিমিটার এইচজি। তাহলে এটা নর্মাল সেন্সে আমরা বুঝতেছি, যেহেতু অ্যালভিওলাসের ভিতরে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, তাহলে ছিদ্র ভেদ করে চলে আসবে কোথায়? এই পালমোনারি ক্যাপিলারিতে চলে আসবে। এখন এই পালমোনারি ক্যাপিলারিতে কতক্ষণ পর্যন্ত আসবে? যতক্ষণ পর্যন্ত এদের মধ্যে প্রেসারের একটা ইকুইব্যালেন্স না হবে ততক্ষণ পর্যন্ত আসতেই থাকবে। এটা ধারণা করা হয় যে 100 মিলিমিটার এইচজি, যখনই এই ক্যাপিলারির ভিতরে অক্সিজেনের প্রেসারটা 100 মিলিমিটার এইচজি হয়ে যাবে, তখনই দেখা যাবে যে এটা আসলে মানে কিছুক্ষণের জন্য অফ হয়ে গেছে। কিছুক্ষণের না, আসলে তো 24 ঘন্টায় চলে, তাই না? মানে নর্মালি আসলে বোঝানোর জন্য এটা বলছে যে কতক্ষণ পর্যন্ত, যে 100 মিলিমিটার এইচজি চাপ যতক্ষণ পর্যন্ত না উপনীত হবে ততক্ষণ পর্যন্ত এই অক্সিজেনটা আসবেই। তাহলে এখানে বেসিক এমসিকিউর জন্য এতটুকু মনে রাখো যে অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ কত? 104। আর ক্যাপিলারি বা লাংসের যে আমাদের পালমোনারি ক্যাপিলারি আছে সেখানে হলো 40। এই ডিফারেন্সের জন্য অ্যালভিওলাস থেকে অক্সিজেন আমাদের চলে আসবে হলো পালমোনারি ক্যাপিলারিতে, এবং এভাবে এখান থেকে চলে যাবে। তাহলে এখানে অক্সিজেন আসলো কিন্তু, হ্যাঁ আমি লাল দিয়ে বুঝাইতেছি, এটা অক্সিজেন। ওকে, এটা অক্সিজেন। আমরা জানি অক্সিজেন যুক্ত ব্লাড ক্যারি করে হলো আর্টারি, আর আর্টারিগুলো সাধারণত লাল কালার হয়ে থাকে, তাই না? আর ভেইন যারা, মানে এখানে কিন্তু উল্টাই, পালমোনারি ক্ষেত্রে কিন্তু উল্টা, তাই না? পালমোনারি আর্টারি, আমরা জানি সাধারণত আর্টারি হলো মানে অক্সিজেন যুক্ত ব্লাড ক্যারি করে, কিন্তু লাংসের ক্ষেত্রে তো উল্টা, তাই না? কিন্তু আমরা এতটুকু জানবো যে অক্সিজেন যুক্ত ব্লাড মানে কি? লাল ব্লাড। অক্সিজেন যুক্ত ব্লাড মানে তো লাল ব্লাড, তাই না? তাহলে এতটুকু মনে রাখো, তাহলে এই বেসিকটুকু মনে রাখো, এখন সহজ হয়ে যাবে। এখন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবাহিত হয় এটা আমরা একটু জানবো। একটু মনে থাকলে রায়ান বলো, ব্লাডের কম্পোনেন্ট জানি কয়টা ছিল? গুড, ব্লাড কর্পাসেল আর হলো প্লাজমা। প্লাজমা কত পার্সেন্ট ছিল? আর ইয়ে প্লাজমার ভিতরে বেশিরভাগ অংশ কি ছিল? ওয়াটার ছিল। গুড, তাহলে ওই, হ্যাঁ ওই বেসিকটা তাহলে এখানে লাগবে, ঠিক আছে? তাহলে ফ্লুইড, আই মিনস প্লাজমা ফ্লুইড, ওর ভিতরে যে ওয়াটার আছে এটা লাগবে। আরেকটা হলো, আমরা জানি আমাদের রক্ত লাল হয় কোন কেমিক্যালের জন্য জানি? গুড, হিমোগ্লোবিন। তাহলে এই দুইটা জিনিসই আমাদের এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাগবে। এখন আসো আমরা দেখি কিভাবে ট্রান্সপোর্ট হয়। আমাদের দুইটা মাধ্যমে, এখানে মেইনলি দুইটা জিনিস মনে রাখো। একটা জিনিস হলো, আমরা জানি ব্লাডের ভিতরে আমাদের বিভিন্ন কম্পোনেন্ট থাকে, অর্গানিক, ইনঅর্গানিক। আমরা যদি বেসিক্যালি বলে থাকি, দেখো আমি একটু গ্রসলি এখানে যদি লিখি, তার উপরে আমি হেডিং দিলাম অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, তাহলে আমরা জানি ব্লাডের ভিতরে কি থাকে? 1 নাম্বার প্লাজমা, তাই না?
তাহলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের কিছু অংশ প্লাজমার মাধ্যমে বাহিত হবে। এখন প্লাজমা বলতে আমরা কি বুঝবো? প্লাজমার ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হলো মানে মেইনলি দুইটা জিনিস আমরা বলবো, থাকে দুইটা না, একটা হলো ওয়াটার আর একটা হলো কিছু প্রোটিন থাকে। হ্যাঁ, প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন। কয়েকটা প্লাজমা প্রোটিনের নাম মনে আছে? দু একটা রায়ান বলতে পারবা? হ্যাঁ, মূলত সবচেয়ে বেশি থাকে যেটা, সেটা হলো অ্যালবুমিন। হ্যাঁ, অ্যালবুমিন আর হলো গ্লোবিউলিন যেটা, গ্লোবিউলিনটা হিমোগ্লোবিনের সাথে থাকে, কিন্তু মূলত আমাদের অ্যালবুমিন থাকে এখানে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা দেখবো কিভাবে যায়। আর দুই নাম্বার যেটা আমাদের ব্লাড কর্পাসেল, আমাদের অক্সিজেন কি কোন ব্লাড কর্পাসেলটা আমাদের ক্যারি করবে? আরবিসি, গুড। তাহলে এই আরবিসিতে আমাদের যেটা আছে সেটা হলো হিমোগ্লোবিন। তাহলে এই হিমোগ্লোবিনের মাধ্যমে আমাদের ট্রান্সফার হবে এই দুইটা জিনিস, তাহলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড লাংস পর্যন্ত নিয়ে আসবে। এই তিনটা জিনিসই লাংস থেকে বের করে নিয়ে যাবে এরাই। দ্যাট মিনস কার্বন ডাইঅক্সাইড এদের মাধ্যমে ট্রান্সপোর্ট হবে পুরা বডিতে, মানে পুরা বডি থেকে লাংসে আসবে, আর অক্সিজেন লাংস থেকে হার্ট হয়ে পুরা বডিতে এদের মাধ্যমে যাবে। ঠিক আছে, এখন আসো আমরা একটু প্রথমে দেখবো যেটা, সেটা হলো অক্সিজেন। তাহলে অক্সিজেন কিভাবে যায় এটা একটু খেয়াল করো। হ্যাঁ, তাহলে অক্সিজেন ট্রান্সপোর্ট, তাহলে দুইটার ভিতরে আমরা প্রথমে দেখবো যেটা, সেটা হলো অক্সিজেন ট্রান্সপোর্ট। এটা দুইভাবে ট্রান্সপোর্ট হতে পারে, টু মেথড বা টু ওয়ে, টু মেথড অফ অক্সিজেন ট্রান্সপোর্ট। একটু খেয়াল করো, হ্যাঁ, এটা কিন্তু রিটেনে আসবে মাস্ট। শুধু ফিগারটা বুঝো, আমার লেখাগুলো যদি না বুঝো কোনো সমস্যা নাই, একটু ফিগার আঁকাবে একটা একটু পরে, ওইটা কিন্তু বুঝতেই হবে। তাহলে টু মেথড বা দুই উপায়ে যেতে পারে। এক নাম্বার হলো তোমার ফিজিক্যাল সলিউশন, ফিজিক্যাল সলিউশন দ্যাট মিনস ভৌত দ্রবণ রূপে, আমরা এটাকে বলে থাকি ভৌত দ্রবণ, ভৌত দ্রবণ রূপে। এটা কতটুকু কনভার্ট হবে? 100 মিলিলিটার রক্তে মাত্র 0.2 থেকে 0.3 মিলিলিটার অক্সিজেন পরিবাহিত হবে। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো কোনো বইয়ে দেখবা দেওয়া আছে এটা হলো 2%, দুইটাই সঠিক, দুইটা বইয়ের রেফারেন্সই সঠিক। আমি আবার বলতেছি, একটু খেয়াল করো। যদি 100 মিলিলিটার ব্লাড তুমি কল্পনা করো, এই 100 মিলিলিটার ব্লাডের ভিতরে অক্সিজেন যাবে মাত্র 0.2 থেকে, দেখো এটা হলো 100 মিলিলিটার ব্লাড, এর ভিতরে তোমার অক্সিজেন যাবে হলো 0.2 থেকে 0.3 মিলি অক্সিজেন এর ভিতর দিয়ে যাইতে পারবে। ওকে, কোনো কোনো বইয়ে দেওয়া আছে, আমি আবার বলি, কোনো কোনো বইয়ে দেওয়া আছে যে ফিজিক্যাল সলিউশন টোটাল অক্সিজেন, আই মিন বডিতে যতটুকু অক্সিজেন ক্যারি করে তার কত পার্সেন্ট এই ফিজিক্যাল সলিউশনের মাধ্যমে বা ভৌত দ্রবণ রূপে ক্যারি হয়, সেটা হলো 2%। হ্যাঁ, আজমল স্যারের বইয়ের উপরে দেওয়া আছে, আর 2% দেওয়া আছে অন্য কোনো বইটা পাইতে পারো। আমি দুইটাই বলে রাখলাম, তবে উপরেটা একটু মনে রেখো। তাহলে ফিজিক্যাল সলিউশন মানে আসলে আমরা কি বুঝতেছি? ওই যে ফিজিক্যাল সলিউশন মানে আমরা বুঝতেছি প্লাজমা ফ্লুইড যেটা আছে তার ভিতরে যে পানি আছে, একটু পরে আমি বিক্রিয়া করে দেখাবো, কার্বন ডাইঅক্সাইড দেখালে এটা এমনি বুঝে আসবে। ঠিক আছে, অক্সিজেনটা প্লাজমা ফ্লুইড, দ্যাট মিনস পানিতে যা আছে তার ভিতরে দ্রবীভূত অবস্থায়, দেখো পানিতে অক্সিজেন থাকে না, তাহলে ওই পানিতে মানে ওই প্লাজমা ফ্লুইডের পানিতে দ্রবীভূত অবস্থায় এটা পরিবাহিত হবে। এক কথায় মনে রাখো, ফিজিক্যাল সলিউশন মানে হইতেছে রক্তের ফ্লুইড পোর্শনের মাধ্যমে এটা আসলে ট্রান্সপোর্ট হবে। আমরা জানি ফ্লুইড পোর্শনকে প্লাজমা ফ্লুইড, প্লাজমা ফ্লুইডের ভিতরে মেজর পার্টকে সেটা হলো আমাদের ওয়াটার। এতটুকু মনে রাখলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অক্সিজেনটা কোথায় যাবে? অক্সিজেনটা যাবে হলো আমাদের অ্যালভিউলাস থেকে বের হয়ে গেল হইতেছে পালমোনারি ক্যাপিলারি, সেখান থেকে কোথায় যাবে? আহ, আমাদের হার্টে যাবে, হার্ট থেকে কোথায় যাবে? পুরা বডিতে যাবে, পুরা বডি বলতে কোথায় যাবে? টিস্যুতে যাবে, সেলে যাবে, সেল থেকে কোথায় যাবে? সেল বলতে কোন জায়গায় যাবে? মাইটোকন্ড্রিয়াতে যাবে। মাইটোকন্ড্রিয়াতে গিয়ে কি হবে? গ্লুকোজকে জারিত করে শক্তি উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, সেটা আবার ফিরে আসবে। একটু পরে ফিগারে গেলে এটা আরো ভালো বুঝতে পারবা। তাহলে এটা হলো এক নাম্বার মেথড। তাহলে ফিজিক্যাল সলিউশনের মাধ্যমে বা ভৌত দ্রবণ রূপে মাত্র সে 2%, অথবা তুমি যদি ব্লাড হিসেবে চিন্তা করো, 100 মিলিলিটার ব্লাডে সে 0.2 থেকে 0.3 মিলিলিটার অক্সিজেন ক্যারি করতে পারে, বা এতটুকু হলো তার ধারণ একটা ক্ষমতা। এটা হলো তোমার ফিজিক্যাল সলিউশন। দুই নাম্বার আসো রাসায়নিকভাবে বা কেমিক্যাল কম্পাউন্ড হিসেবে। তাহলে দুই নাম্বার হলো এস কেমিক্যাল কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে কেমিক্যাল কম্পাউন্ড বলতে আমরা কি জানি? আমরা জানি ওই যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনটাই তো আমাদের কেমিক্যাল কম্পাউন্ড।
মানে কেমিক্যাল, মানে আমরা বুঝাইতেছি আসলে কেমিক্যাল কম্পাউন্ড বলতে রক্ত যে লাল থাকে, মানে অক্সিজেন তো ক্যারি করতেছে আরবিসি, তাহলে আরবিসি লাল হওয়ার জন্য রিসপন্সিবল কে? হিমোগ্লোবিন। তাহলে আমরা হিমোগ্লোবিনটাকে মূলত এখানে কেমিক্যাল হিসেবে বিবেচনা করব। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, প্লাজমার ওয়াটার পার্টে, রক্তরসের পানিতে, সোজা বাংলা কথায় মনে রাখো, প্লাজমার পানিতে শেষ। তারপর ওর মাধ্যমে দ্রবীভূত হয়ে যাবে, ঠিক আছে, সলিউটেড হয়ে যাবে। ওকে, তাহলে অ্যাস কেমিক্যাল কম্পাউন্ড, তাহলে এটা কার মাধ্যমে যাবে? এটা হলো লোহিত রক্তকণিকার ভিতরে ঢুকবে, ঠিক আছে, লোহিত রক্তকণিকার ভিতরে অক্সিজেন ঢুকবে, লোহিত রক্তকণিকার ভিতরে কি আছে? হিমোগ্লোবিন আছে। এখন একটা একটা জিনিস মনে রাখো, হিমোগ্লোবিনের সাধারণত কার্বনের মতো চারটা হাত থাকে, ঠিক আছে, চারটা হাত হিমোগ্লোবিনের থাকে। হিমোগ্লোবিনের 4 হ্যান্ড নর্মালি। ওকে, তাহলে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড যখন করবে তাহলে কি গঠন করবে? অক্সি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন, তাহলে অক্সি হিমোগ্লোবিন গঠন করবে। এটা কিন্তু মানে একটা টেম্পোরারি একটা কম্পাউন্ড বলতে পারো। যখনই তোমার এই অক্সিজেনের প্রেশার ওই যে কততে আসছিল আমরা বলছিলাম 100 মিলিমিটার এইচজি না, মানে 100 মিলিমিটার এইচজি পর্যন্ত পৌঁছা পর্যন্ত কিন্তু আমাদের অ্যালভিউলাস থেকে অক্সিজেনটা আসছিল হইতেছে পালমোনারি ক্যাপিলারিতে। যখনই তোমার এই 100 মিলিমিটার এইচজি এর নিচে চলে যাবে অথবা আরো নিচে চলে যাবে তখন কিন্তু এই অক্সিজেন আর হিমোগ্লোবিন কিন্তু আলাদা হয়ে যাবে, ঠিক আছে। যখনই আলাদা হয়ে যাবে তখন অক্সিজেন কি করবে? অক্সিজেনটা সেলে চলে যাবে, মাইটোকন্ড্রিয়ায় চলে যাবে। মানে এখানে মূলত হিমোগ্লোবিনটা হইতেছে একটা কেরিয়ার হিসেবে। তাহলে বাই হিমোগ্লোবিন আমরা জানি হিমোগ্লোবিন সাধারণত Hb4 অবস্থায় থাকে, তাহলে এর সাথে অক্সিজেন যুক্ত হবে, খেয়াল করো। তাহলে হিমোগ্লোবিন Hb4, হিমোগ্লোবিনের স্ট্রাকচার ইনশাল্লাহ সামনে জানতে পারবো, অনেক অনেক বেসিক আছে। আলফা হিমোগ্লোবিন, বিটা হিমোগ্লোবিন, ফিটাল হিমোগ্লোবিন, অনেক ধরনের আছে। তাহলে আসো, এখানে আমাদের 4 মোল অক্সিজেন যুক্ত হবে, যেহেতু চারটা হাত। এখানে আমি হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা দেখাবো, একটু শুধু মনে রাখো, আমার হিমোগ্লোবিনের ফিগার ডাউনলোড দেওয়া আছে, আমি তোমাকে দেখাবো। শুধু এতটুকু মনে রাখো যে একটা হিমোগ্লোবিন চারটা, সে অক্সিজেনকে ক্যারি করতে পারবে, চারটা অক্সিজেনকে ক্যারি করতে পারবে। কিভাবে? আমি একটু করে ফিগার দেখাবো। তাহলে এখানে দেখো, এখানে হইতেছে আমাদের চারটা অক্সিজেন যদি ক্যারি করে তাহলে 4 Hb O2, ঠিক আছে। এই যে একটা হিমোগ্লোবিন রূপে এ কিন্তু ক্যারি করবে অক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে, তাহলে এটা ক্যারি করবে। এখন এই বন্ডটা কতক্ষণ পর্যন্ত থাকবে? এই বন্ডটা ততক্ষণ পর্যন্তই থাকবে যতক্ষণ পর্যন্ত অক্সিজেনের হাই প্রেসার বজায় থাকবে। যখনই তোমার অক্সিজেনের প্রেসার নিচে নেমে যাবে, আই মিন কমে যাবে, তখনই কিন্তু এই বন্ডটা আবার ভেঙে যাবে। যখনই ভেঙে যাবে তাহলে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের মতো আলাদা হয়ে যাবে, অক্সিজেন অক্সিজেনের মতো আলাদা হয়ে যাবে। এটা কোথায় গিয়ে ঘটবে? এটা হচ্ছে সেল বা টিস্যু লেভেলে গিয়ে ঘটবে, ঠিক আছে। এটা হলো মূল বিষয়। তাহলে দুইভাবে কিন্তু এখানে পরিবাহিত হলো। তাহলে এটা কত পার্সেন্ট হবে? ওইটা যদি হয় 2%, তাহলে এটা হবে 98%। কিন্তু এমসিকিউর জন্য মনে রাখো, এটা আজমল স্যারের বইয়ে নাই, অন্য কোনো বইয়ে পাবা এটা, বা টেস্ট পেপার বা বিভিন্ন গাইডে এমসিকিউ দেখলেও এগুলো পাবা। তাহলে কেমিক্যাল কম্পাউন্ড মানে হইতেছে হিমোগ্লোবিনের মাধ্যমে যাবে, একটা হিমোগ্লোবিন চারটা অক্সিজেনকে ক্যারি করতে পারবে, কি হিসেবে? অক্সি হিমোগ্লোবিন হিসেবে সে ক্যারি করবে। কতক্ষণ পর্যন্ত এই বন্ডটা থাকবে? যতক্ষণ পর্যন্ত অক্সিজেনের হাই প্রেসার মেইনটেইন অবস্থায় থাকবে। যখনই অক্সিজেনের প্রেসারটা কমতে শুরু করবে তখনই এই অক্সি হিমোগ্লোবিন ভাঙা শুরু হবে। যখনই ভাঙা শুরু হবে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের জায়গায় চলে যাবে আর অক্সিজেন চলে যাবে টিস্যুতে, সেলে, ঠিক আছে। তাহলে এই দুইটা প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদের অক্সিজেন ক্যারি করে থাকে, মানে যে থাকে, ঠিক আছে। এখন আসো আমাদের কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা তিনটা মেথডে, এখানে তো দুইটা মেথডে। হ্যাঁ বলবা কিছু? আচ্ছা কিভাবে, আচ্ছা কিভাবে বের হবে? একটু ওয়েট করো, হ্যাঁ একটু ওয়েট করো, আমি বলতেছি তোমাকে, একটু ওয়েট করো। তুমি যেটা বলতেছো আনসার অটোমেটিক পাই যাবা, কোশ্চেন করার আগে পাই যাবা। কিভাবে বের হবে আমি দেখাবো, নো প্রবলেম। একটু ওয়েট করো, হ্যাঁ। ফিগার শেয়ার করলে আরো সুন্দর হবে, আমি নিজেও আঁকাবো, সুন্দর করে বোঝাবো, যাতে আর কখনো না বলো। নো টেনশন, না বুঝায় ক্লাস শেষ করবো না, টেনশন করো না, হ্যাঁ। তাহলে আসো, কার্বন ডাইঅক্সাইড দুইটা একবারে ফিগার খাইলে বুঝতে পারবে যে কিভাবে বের হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড থ্রি মেথডে যাবে, হ্যাঁ, থ্রি মেথড। তাহলে এক নাম্বার হলো এখানেও ফিজিক্যাল ফিজিক্যাল সলিউশনের মাধ্যমে যাবে, পার্সেন্টেজ গুলো একটু পাশাপাশি লিখে রাখো, এখানে 5%। দুই নাম্বার হলো তোমার কার্বামিনো, কার্বামিনো কম্পাউন্ড রূপে, হ্যাঁ, নট কার্বক্সি না, কিন্তু মনে রাখো এখানে কিন্তু মানে কনফিউশন লাগবে এমসিকিউতে।
কার্বামিনো, কার্বামিনো, আচ্ছা আমি সংকেত দেখলে বুঝতে পারবা। কার্বামিনো কম্পাউন্ড, পাশে লিখে রাখলাম কার্বামিনো কম্পাউন্ড। ওকে, তাহলে এটা যাবে হলো তোমার 27%, ওইটা গেছে 5%, এটা যাবে হলো 27%। ওকে, আচ্ছা। আর 3 নাম্বার যেটা, সেটা হলো বাইকার্বনেট রূপে, বাইকার্বনেট কম্পাউন্ড রূপে যাবে, ঠিক আছে। এখন এই বাইকার্বনেট দুই ধরনের হতে পারে, একটা হলো তোমার সোডিয়াম বাইকার্বনেট, আর একটা হলো তোমার পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখো, যদিও তোমাদের লেভেলে নাই, কিন্তু একটু বোঝানোর জন্য আলাদাভাবে আমি বলতেছি। আমাদের বডিতে দুই ধরনের ফ্লুইড থাকে, একটা হলো ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড, মানে সেলের বাইরে যারা, আর একটা হলো আইসিএফ, যারা সেলের ভিতরে, ঠিক আছে। এখন সেলের ভিতরে বাইরে বলতে কি বুঝি, জাস্ট সিম্পল একটা উদাহরণ মনে রাখো, আমি অত গভীরে যাব না যেহেতু এই বিষয়টা তোমাদের নাই। সেলের ভিতরে বলতে আমরা বুঝবো এই শুধু এই টপিকটার জন্য, হ্যাঁ, অন্য টপিকে কিন্তু অন্য অন্য আরো আরো ব্রডলি এই বিষয়টা কিন্তু বলা আছে। শুধু এই টপিকটার জন্য, যেহেতু আমরা আরবিসি নিয়ে আলোচনা করতেছি, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নিয়ে আলোচনা করতেছি, শুধু এইটুকুর জন্য ইসিএফ আর আইসিএফটা মনে রাখো। ইসিএফ বলতে আমরা বুঝবো কি বলে, আরবিসির বাইরের যে ফ্লুইডটা আছে, দ্যাট মিনস প্লাজমা, যেটা এক্সট্রা সেলুলার ফ্লুইড। এক্সট্রা সেলুলার ফ্লুইড মানে আমরা বুঝবো যে এখানে প্লাজমা ফ্লুইড। শুধু এই আলোচনার জন্য আরও কিন্তু অনেক এক্সট্রা সেলুলার ফ্লুইড আছে, ঠিক আছে। তাহলে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, দ্যাট মিনস আইসিএফ বলতে আমরা কি বুঝবো, আইসিএফ বলতে আমরা বুঝবো আরবিসির ভিতরে যেই ফ্লুইডগুলো আছে সেগুলোকে আমরা বলবো হইতেছে আইসিএফ। ক্লিয়ার? এখন আসো, এই ইসিএফ যেটা এক্সট্রা সেলুলার ফ্লুইডে তোমার থাকে হলো সোডিয়ামের পরিমাণ বেশি, বুঝছো কিন্তু, হ্যাঁ আমি একটু বলতেছি। ইসিএফ যদিও তোমাদের নাই, এটা আমি একটু বোঝানোর জন্য, সহজভাবে বোঝানোর জন্য এটা আনছি। ইসিএফ মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড, এখানে থাকবে সোডিয়ামের পরিমাণ বেশি। আর আইসিএফ যেটা, এখানে থাকবে হলো পটাশিয়ামের পরিমাণ বেশি। আচ্ছা, এখন তাহলে আমাকে একটু বলো, এই বাইকার্বনেট যেটা, সেটা তো দুইভাবে মানে যাইতে পারে, একটা হলো তোমার সোডিয়াম বাইকার্বনেট আর একটা হলো পটাশিয়াম বাইকার্বনেট। এখন যদি ইসিএফ আর আইসিএফ যদি যেটুকু বলছি এটুকু যদি বুঝে থাকো, তাহলে আমাকে বলো সোডিয়াম কার্বনেট কার মাধ্যমে যাবে, আরবিসি নাকি প্লাজমা, আর পটাশিয়াম বাইকার্বনেট কার মাধ্যমে যাবে, আরবিসি নাকি প্লাজমা। হ্যাঁ, গুড। তাহলে এতটুকু বুঝে আসলে কিন্তু হয়ে গেল, এখন বিক্রিয়া কিন্তু অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, আসো আমরা একটু দেখি, তাহলে ফিজিক্যাল সলিউশনটা আমরা দেখি। তাহলে এই তিনটাই আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখব, কোনো সমস্যা নাই। তাহলে প্রথমটা হলো ফিজিক্যাল সলিউশন, ওই যে একই কথা। কি করবে, এই ওই যে প্লাজমা ফ্লুইডের ওয়াটার পার্টের সাথে এই কিন্তু বাইন্ড করে মানে প্রবাহিত হবে। তাহলে 1 নাম্বার হলো আমাদের ফিজিক্যাল সলিউশন। হ্যাঁ, ফিজিক্যাল সলিউশন, তাহলে ফিজিক্যাল সলিউশন বাই প্লাজমা ফ্লুইড। প্লাজমা ফ্লুইড, আমরা প্লাজমা ফ্লুইড বলতে এখানে বুঝবো ওয়াটার, কারণ আমরা জানি প্লাজমা ফ্লুইডের বেশিরভাগই হচ্ছে ওয়াটার। তাহলে এটা কত পার্সেন্ট যাবে, 5%। তাহলে আসো আমরা একটু গঠন করে দেখি, ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড কি গঠন করবে রায়ান? গুড, কার্বনিক অ্যাসিড গঠন করবে, শেষ, এখানে আর বলার কিছু নাই। আসো, আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখতে পারো, এখানে যেহেতু কার্বনিক অ্যাসিড আছে, তাহলে একটা এনজাইম আছে কার্বনিক অ্যানহাইড্রেস, এই জিনিসটা একটু মনে রাখতে পারো। কার্বনিক অ্যানহাইড্রেস, অ্যানহাইড্রেস। ওকে, এই একটা এনজাইম একটু মনে রাখতে পারো। আচ্ছা, এটা শেষ, এটা নিয়ে আর কিছু বলা নাই। 2 নাম্বার আসো, কার্বামিনো। কার্বামিনো, নট কার্বক্সি। এমসিকিউতে কিন্তু এটা আসছে, অনেকবার আসছে, খেয়াল করো কিন্তু। তাহলে কার্বামিনো, তাহলে কার্বামিনো কম্পাউন্ড রূপে, হ্যাঁ কম্পাউন্ড রূপে। দেখো কার্বামিনো মানে কি, এখানে বুঝতে আসো যে কার্বামিনো মানে হইতেছে হিমোগ্লোবিনের সাথে একটা অ্যামাইন মূলক থাকবে। তাহলে আমরা জানি কি, লোহিত রক্তকণিকার মধ্যে বা আরবিসির ভিতরে হিমোগ্লোবিন থাকে, এবং হিমোগ্লোবিনকে যদি আমরা ভাঙি, হিম পাবো আর গ্লোবিন পাবো। একটু পরে আমি হিমোগ্লোবিনের স্ট্রাকচার দেখাবো ইনশাল্লাহ। তাহলে হিমোগ্লোবিনের ভিতরে হিম পাবো আর হচ্ছে গ্লোবিন পাবো, ঠিক আছে। এই গ্লোবিন অংশের সাথে, মানে গ্লোবিন অংশের সাথে যদি একটা অ্যামাইনো গ্রুপ যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কার্বামিনো। তার মানে আমরা যদি একটু বিক্রিয়া করে দেখাই, কার্বন ডাইঅক্সাইড প্লাস হিমোগ্লোবিন এর সাথে একটা NH2 থাকলে এটাই হচ্ছে কার্বামিনো। ওকে, তাহলে এটাই হলো আমাদের গ্লোবিন পার্টের সাথে একটা অ্যামাইন মূলক। এখন এর সাথে যদি তোমার যুক্ত হতে হয়, তাহলে দেখো হিমোগ্লোবিন তো কোনো ধরনের বিক্রিয়া করবে না, তাহলে বিক্রিয়া করবে কি, অ্যামাইন মূলক।
এখানে শুধুমাত্র রিঅ্যারেঞ্জমেন্ট হবে, আর কিচ্ছু হবে না। একটা হাইড্রোজেন এই কার্বন ডাইঅক্সাইডের, দেখো এখানে অক্সিজেন দুইটা আছে, তাহলে একটা কার্বন আছে, তাহলে এখানে কিন্তু বন্ড ভেঙে যাবে। বন্ড ভেঙে গিয়ে একটা হাইড্রোজেন গিয়ে এই অক্সিজেনের দুইটার সাথে যুক্ত হবে, আর এক হাত যে খালি হইলো নাইট্রোজেনের, সেখানে গিয়ে কার্বন যুক্ত হবে, আর একটা হাইড্রোজেন ওই পাশে থাকবে। মানে বিষয়টা যে এইরকম আসবে যে এন, এই একটা হাইড্রোজেন ইনটেক আর একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে বাইন্ড করবে, তাহলে কার্বন আইসে এখানে বাইন্ড করবে, কার্বন ডাইঅক্সাইডের কার্বনটা এখানে বাইন্ড করবে, আর বাকি ডাবল ও এইচ এটা থেকে যাবে। এই যে এটাকে আমরা বলবো কার্বামিনো হিমোগ্লোবিন। এখানে শুধু লেখছি কিন্তু কার্বামিনো, তাহলে এটা কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন, এতটুকু লিখলেই হয়ে গেল, ঠিক আছে। নট কার্বক্সি। কেন কার্বক্সি বলতেছি জানো? কারণ হচ্ছে যে সাইড চেইনে কিন্তু দেখো তোমার কার্বক্সিলিক কিন্তু ফাংশনাল গ্রুপ আছে, অতএব এটা দেখে কিন্তু কনফিউশন হওয়া যাবে না, এটা হচ্ছে কার্বামিনো। কারণ কি এখানে হিমোগ্লোবিন গ্রুপ আছে, এই জন্য আমরা একে বলতেছি কার্বামিনো। তাহলে এটা কত পার্সেন্ট যাবে? এটা হলো 27%। তাহলে এখানে আরেকটা জিনিস মনে রাখো, এই কার্বামিনোর সাথে মানে এই কার্বামিনো কম্পাউন্ডের সাথে আরেকটা আছে, সেটা হলো তোমার কার্বামিনো প্রোটিন। ওটা খুবই রেয়ার ঘটনা। মানে এখানে আছে কি হিমোগ্লোবিনের সাথে অ্যামাইনমূলক থাকার কারণে তুমি বলতেছো কার্বামিনো, তাহলে হিমোগ্লোবিনের সাথে যদি তোমার প্রোটিন থাকে তাহলে কি বলবা? কার্বামিনো প্রোটিন। কার্বামিনো প্রোটিন একই জিনিস। তাহলে ওইখানে শুধুমাত্র আমাদের অ্যামাইনের সাথে হিমোগ্লোবিন না থেকে থাকবে হচ্ছে প্রোটিন। খুবই রেয়ার ঘটনা, এটাও একটু চাইলে দেখে রাখতে পারো। এটা আসলে কিছুই না, এই যে এটারই একটা মানে ছোট ভাই আর কি বলতে পারো, কার্বামিনো প্রোটিন, ঠিক আছে। তাহলে এখানে কে থাকবে? কার্বন ডাইঅক্সাইড। যেহেতু প্রোটিন বলতেছো তাহলে অ্যামাইনের সাথে একটা প্রোটিন থাকবে, তার মানে পিআর, পিআর ফর প্রোটিন আর NH2। ওকে, তাহলে এখানে কি হবে? তাহলে পিআর ইনটেক থাকবে, এখানে যেমন হিমোগ্লোবিন ইনটেক ছিল এখানে পিআর ইনটেক থাকবে। দেখো পিআর ইনটেক, তাহলে নাইট্রোজেন উপরে একটা হাইড্রোজেন, আর এখানে আসবে COOH। তাহলে এটাই হলো আমাদের কার্বামিনো প্রোটিন রূপে আমাদের প্রবাহিত হবে। তাহলে এটা আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু না, মূলত এই যে উপরেটাই লাগবে, উপরেটা কিন্তু ফিগারে দেখাইতে হবে, আঁকায় দেখাইতে হবে। হ্যাঁ, 3 নাম্বার আসো। তাহলে 2 নাম্বারে গেলো কার্বামিনো, 1 নাম্বার গেলো ফিজিক্যাল সলিউশন। 3 নাম্বার আসো বাইকার্বনেট। বাইকার্বনেটটা ইতিমধ্যে আশা করি বোঝা হয়ে গেছে। কেন? আমরা জানি বাইকার্বনেটটা প্লাজমার মাধ্যমে আর হচ্ছে আরবিসির মাধ্যমে প্রবাহিত হবে। যদি সোডিয়াম বাইকার্বনেট হয় তাহলে প্লাজমার মাধ্যমে যাবে, আর পটাশিয়াম বাইকার্বনেট হলে সেটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা বা আরবিসির মাধ্যমে প্রবাহিত হবে। আসো তাহলে বাইকার্বনেট, বাইকার্বনেট, তাহলে বাইকার্বনেট মানে কি CO3-, তাই না? এটা রূপে আমাদের যাবে, একটু খেয়াল করো। তাহলে কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগই কিন্তু এর মাধ্যমে আমাদের প্রবাহিত হবে, অলমোস্ট 65% কিন্তু এখানে এর মাধ্যমে আমাদের কিন্তু মানে যাবে। তাহলে কি করবে দেখো, আমাদের কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এটা প্রথমে লোহিত রক্তকণিকার ভিতরে ঢুকবে। দেখো কার্বন ডাইঅক্সাইডটা প্রথমে লোহিত রক্তকণিকার ভিতরে ঢুকবে, খেয়াল করো কিন্তু প্লাজমাও কিন্তু এখানে ইনভলভ হবে। কিভাবে একটু বুঝবা এখানে দেখো, আমি এই পাশে একটু আঁকায় দেখাই। প্রথমে কার্বন ডাইঅক্সাইডটা ভিতরে ঢুকলো, আমরা জানি লোহিত রক্তকণিকার ভিতরে পানি আছে, প্লাজমার ভিতরে পানি আছে, যেহেতু এই লোহিত রক্তকণিকার ভিতরে ঢুকছে তাহলে পানির সাথে বাইন্ড করে কি তৈরি করবে? দেখো পানির সাথে বাইন্ড করে আমাদের তৈরি করবে হলো কার্বনিক অ্যাসিড H2CO3। এখন এই কার্বনিক অ্যাসিডটা স্প্লিট হয়ে কি তৈরি করবে? স্প্লিট হয়ে তৈরি করবে হলো তোমার বাইকার্বনেট, ঠিক আছে। আর তৈরি করবে হলো হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়ন কি হবে পরে বলতেছি। দেখো এই বাইকার্বনেট আয়নের কিছু অংশ আরবিসি ভেদ করে বাইরে চলে যাবে, বুঝছো কিন্তু। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডটা প্রথমে ঢুকলো আরবিসির ভিতরে ঢুকলো, আমরা কিন্তু প্রথমটা বলছি, প্রথম যে ওয়াটারটা ওইটা ছিল কিন্তু প্লাজমা ফ্লুইডের ভিতরে, এখানে যেই আমরা ওয়াটারটা লিখছি এটা কিন্তু আরবিসির ভিতরে, ইন দা আরবিসি কিন্তু এটা প্যাচ লাগায় না কিন্তু। আমি আবার বলতেছি একটু খেয়াল করো, প্রথম যেটা ফিজিক্যাল সলিউশনের মাধ্যমে গেছে ওই ওয়াটার কিন্তু ছিল মানে প্লাজমা ফ্লুইডে, আর এখানে যেই ওয়াটারটা লিখছি ইন্ট্রাসেলুলার ফ্লুইড, দ্যাট মিনস ওয়াটার, এই ওয়াটার যে লিখছি এটা কিন্তু আরবিসির ভিতরে। কার্বন ডাইঅক্সাইড আরবিসির ভিতরে ঢুকলো, আরবিসির ভিতরে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার মিলে তৈরি করলো কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে বাইকার্বনেট আর হইতেছে হাইড্রোজেন আয়ন তৈরি করবে। এই বাইকার্বনেটের কিছু অংশ বাইরে চলে যাবে, বাইকার্বনেটের কিছু অংশ বাইরে চলে যাবে আর কিছু অংশ ভিতরে থেকে যাবে। যারা বাইরে চলে যাবে তারা সোডিয়াম আয়নের সাথে বাইন্ড করে সোডিয়াম বাইকার্বনেট আয়ন মানে সোডিয়াম বাইকার্বনেট রূপে প্রবাহিত হবে, ঠিক আছে। এটা হলো 1 নম্বর কথা। যেহেতু আমরা জানি এক্সট্রা সেলুলার ফ্লুইডে সোডিয়াম আয়নের পরিমাণ বেশি থাকে, এটা এই লেভেলটা চাইলে একটু জানতে পারো 134
টু 144 মিলিমোল। এই যে এতটুকু থাকে হইতেছে আমাদের এই সোডিয়াম আয়ন, ঠিক আছে, যদিও তোমাদের জন্য এটা লাগবে না, আমাদের জন্য এটা লাগে। আর পটাশিয়াম এখানে থাকে 4 থেকে 5, তার মানে এক্সট্রা সেলুলারে কিন্তু পটাশিয়াম কম থাকে, আর ইন্টার সেলুলারে কিন্তু পটাশিয়াম অনেক বেশি থাকে। তাহলে এই যে আরবিসির ভিতরে যে বাইকার্বনেট যেটা আছে, এই আরবিসির ভিতরে যে বাইকার্বনেট আছে, এই বাইকার্বনেটটা তোমার এই আরবিসির ভিতরে যে পটাশিয়াম আয়ন আছে, এই পটাশিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট রূপে প্রবাহিত হবে। এখন আসি একটু খেয়াল করো, এই সোডিয়াম আয়ন এক্সট্রা সেলুলার ফ্লুইডে কিন্তু শুধু সোডিয়াম আয়ন হিসেবে থাকে না, এটা থাকে হলো তোমার সোডিয়াম ক্লোরাইড হিসেবে। হ্যাঁ, আমার ফিগারটা যদিও ছোটো হয়ে গেছে, তারপরে একটু বোঝার চেষ্টা করো, দেখো আশা করি বুঝতে পারছো। না বুঝলে আমি আবার বোঝাবো, কোনো সমস্যা নাই। এই যে আমি সোডিয়াম ক্লোরাইডের সাথে যে বিক্রিয়াটা করাইলাম, এই সোডিয়াম কিন্তু সোডিয়াম হিসেবে থাকে না, এটা থাকে হলো সোডিয়াম ক্লোরাইড হিসেবে। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে তুমি কি পাবা? সোডিয়াম আয়ন পাবা, আর হচ্ছে ক্লোরাইড আয়ন পাবা। এই সোডিয়াম আয়ন যেটা, এটাই বাইকার্বনের সাথে বিক্রিয়া করছে, তাহলে বাকি আছে কি? ক্লোরাইড আয়ন। এখন এই ক্লোরাইড আয়ন কি করবে? এই ক্লোরাইড আয়নটা যেই পরিমাণ বাইকার্বনেট আরবিসি থেকে বের হয়ে চলে আসছে, তাহলে আরবিসির ভিতরে বাইকার্বনেটের একটা ইমব্যালেন্স তৈরি হয়ে গেছে। তাহলে এটা গিয়ে, এই ক্লোরিনটা গিয়ে এই বাইকার্বনেট কি বলতেছি আরবিসির ভিতরে কিন্তু ঢুকে যাবে। আশা করি বুঝাইতে পারছি। দেখো আমি একটু বড় করে যদি গ্রস, হ্যাঁ রায়ান শুনতেছো? দেখো তাহলে যেটা বলতেছিলাম, হ্যাঁ, বাইকার্বনেট স্প্লিট হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করবে, আর এখানে বাইকার্বনেট আয়ন তৈরি করবে, ঠিক আছে। তাহলে বাইকার্বনেটের কিছুটা বাইরে চলে যাবে, বাইকার্বনেট আসলো, দেখো এটা আশা করি বুঝতে পারছো। আর এখানে সোডিয়াম ক্লোরাইড থাকে, এই সোডিয়াম ক্লোরাইড স্প্লিট হয়ে সোডিয়াম আয়ন আর হলো ক্লোরাইড আয়ন তৈরি করবে, ঠিক আছে। তাহলে এই সোডিয়াম আয়ন আর হলো এই বাইকার্বনেট আয়ন, তাহলে এটা মিলে তৈরি করবে হলো সোডিয়াম বাইকার্বনেট। আর এই যে এখানে যে অতিরিক্ত কিছু বাইকার্বনেট ছিল, এই বাইকার্বনেটটা তোমার পটাশিয়ামের সাথে, কারণ ইন্টারসেলুলার যেহেতু, তাহলে পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে এখানে পরিবাহিত হবে। ওকে, এখন একটু খেয়াল করো, যেহেতু বাইকার্বনেট কিছুটা বাইরে চলে গেছে, তাহলে ভিতরে অ্যানায়নের কিছুটা ঘাটতি হয়েছে, এই ঘাটতিটা পূরণ করার জন্য এই যে ক্লোরাইড যেটা আছে এটা ভিতরে চলে আসবে। তাহলে এখানে কি ঘটলো? ক্লোরাইডের একটা শিফট ঘটলো। তাহলে এই যে ঘটনাটাকে আমরা বলতেছি ক্লোরাইড শিফট, মনে রেখে কিন্তু এটা বি নাম্বারে আসতে পারে। তাহলে ক্লোরাইড শিফট, হ্যাঁ, ক্লোরাইড শিফট, এটাকে আরেকটা নাম বলা হয়, একজন বিজ্ঞানী ছিল জার্মান বিজ্ঞানী, যেটার নাম ছিল তোমার হ্যামবার্গার। যদি পুরা নাম মনে রাখতে চাও এটাও রাখতে পারো, যে হ্যারটগ জ্যাকব হ্যামবার্গার, তবে মূলত এতটুকু মনে রাখলেই হয়ে যাবে যে হ্যামবার্গার। তো বিজ্ঞানীর নাম আর হইতেছে এই প্রক্রিয়ার নাম। তাহলে নর্মালি বললে ক্লোরাইড শিফট, আর বিজ্ঞানীর নাম সহ যদি বলো তাহলে বলতে হবে হ্যামবার্গার শিফট। হ্যাঁ, তাহলে বিষয়টা হইতেছে হ্যাম বার্গার শিফট। ওকে, আমার কিন্তু পড়ানো শেষ, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পড়ানো শেষ। একটু রিপিট করি, তারপরে তুমি বলবা, না বুঝলে আমি আবার বোঝাবো। এরপরে সুন্দর করে একটা ফিগার আঁকাই দিব, যেটা পরীক্ষার খাতাতে সবার আগে একদম আঁকাবা। হ্যাঁ, ছবি তো আছে, যদি না বুঝে থাকো আঁকায় বোঝাবো, কোনো সমস্যা নেই, একটু খেয়াল করো। বলতেছিলাম কার্বন ডাইঅক্সাইড তিনভাবে পরিবাহিত হয় বা ট্রান্সপোর্ট হয়। এক নম্বর হলো ফিজিক্যাল বলতে প্লাজমার ভিতরে যে ফ্লুইড থাকে, ওয়াটার থাকে, তার মাধ্যমে যাবে কি রূপে? কার্বনিক অ্যাসিড রূপে। কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড রূপে যাবে, কাহিনী শেষ, 5% শেষ। এখানে একটা এনজাইম আছে কার্বনিক অ্যানহাইড্রেস, লাস্টেও কিন্তু এনজাইম আছে, ওই যে বাইকার্বনেট রূপে যেটা যাবে ওইখানেও কিন্তু একটা এনজাইম আছে, একই এনজাইম কার্বনিক অ্যানহাইড্রেস। তারপরে কার্বামিনো কম্পাউন্ড, এখানে কার্বামিনো কার্বো প্রোটিন দুইটাই আছে, কার্বো প্রোটিনটা খুবই রেয়ার। তাহলে কার্বন ডাইঅক্সাইড আর হিমোগ্লোবিন অ্যামাইনের সাথে যেটা যুক্ত হবে সেটাকে আমরা বলতেছি কার্বামিনো। তাহলে এখানে হিমোগ্লোবিন আর অ্যামিন আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে এই যে কার্বামিনো হিসেবে মানে ট্রান্সপোর্ট হবে, তাহলে এটা হলো কার্বামিনো কম্পাউন্ড রূপে। আর এরপরে হচ্ছে কার্বো প্রোটিন, মানে এই হিমোগ্লোবিনের জায়গায় যদি প্রোটিন থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি কার্বো প্রোটিন। তাহলে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে এটার সাথে মিলে আমাদের তৈরি করবে কার্বো প্রোটিন, এটা রূপেও আমাদের কার্বন ডাইঅক্সাইড যেতে পারে। ঠিক আছে, এরপরে 3 নাম্বার যেটা বলছি সেটা হলো বাইকার্বনেট। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের 27%, হ্যাঁ, আর এটা ছিল আমাদের 65%। আবারও বললাম কারণ পার্সেন্টেজগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বাইকার্বনেট, এখন আমরা জানি বাইকার্বনেট দুই রূপে হতে পারে, একটা হলো সোডিয়াম বাইকার্বনেট আর আরেকটা হলো পটাশিয়াম বাইকার্বনেট। এখন এর ব্যাখ্যাতে গিয়ে আমরা বলছিলাম যে আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড বা সেলের বাইরে যে ফ্লুইডগুলো আছে সেখানে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে, আর সেলের ভিতরে আমাদের পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। যে সকল বাইকার্বনেট আয়ন মানে বাইরে বের হবে তারা সোডিয়ামের মাধ্যমে বন্ড করে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করবে এবং সেটা পরিবাহিত করবে।
আর যারা বাইরে বের হতে পারবে না, যেহেতু কিছুটা বের হবে কিছুটা হতে পারবে না, যারা বাইরে বের হতে পারবে না, সেলের ভিতরে আরবিসির ভিতরে যে পটাশিয়াম থাকবে সেটার সাথে বাইন্ড করে পটাশিয়াম বাইকার্বনেট রূপে আরবিসির মাধ্যমে কিন্তু প্রবাহিত হবে। ঠিক আছে। তারপরে আমরা বলছিলাম কি যে এখানে আমাদের বাইরে যে সোডিয়ামের সোর্স এটা মূলত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থেকে আসে। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে সোডিয়াম আয়ন পাবো আর ক্লোরাইড আয়ন পাবো। সোডিয়াম আয়ন তো সোডিয়াম বাইকার্বনেট হিসেবে চলেই যাচ্ছে। আর এখানে যে ক্লোরিন আছে এই ক্লোরিনটায় এই আরবিসির ভিতরে যে বাইকার্বনেট আয়নের ঘাটতি হয়ে গেছে, এই ঘাটতি ফিল আপ করার জন্য এই ক্লোরাইডটা এই আরবিসির ভিতরে শিফট করবে। এই জন্য এটাকে আমরা বলতেছি ক্লোরাইড শিফট। একজন বিজ্ঞানী এটাকে আবিষ্কার করেছিল, জার্মান বিজ্ঞানী, জিনার নাম অনুসারে এটাকে বলা হয় হ্যামবার্গার শিফট। বুঝতে পারছো রায়ান? যতটুকু বলছি বুঝতে পারছো? হ্যাঁ, যদি বুঝে থাকো তাহলে একটু হেডিং গুলা বলো, কি কিভাবে পরিবাহিত হবে। পরিপূর্ণ বলা দরকার নাই, হেডিং গুলা বলো, যেহেতু রিয়াকশনের ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। হ্যাঁ, আচ্ছা, গুড, ভেরি গুড। এখন আসো, যদি এই পরীক্ষায় আসে তাহলে কি করবা? অনেক কথা লিখছি তাই না? এত কথা লেখা তো সম্ভব না। পরীক্ষায় আসলে সুন্দর করে একটা আরবিসি আঁকাবা আর একটা মাইটোকন্ড্রিয়া আঁকাবা। একটু খেয়াল করো, এখন বুঝবা যে প্রশ্নটা করছিলে এই অ্যান্সারটা এখন পাওয়া যাবা। হ্যাঁ, দেখো তাহলে আমি একটু এটা এইভাবে আঁকাইলাম। হ্যাঁ, দেখো, ধরো এই যে এটা হলো মাইটোকন্ড্রিয়া, এই পাশে একটা বড় করে আমি মাইটোকন্ড্রিয়া আঁকাইলাম জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, এখানে কার্বন ডাই অক্সাইড আছে আর অক্সিজেন আছে। আমরা জানি মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। কিভাবে? গ্লুকোজ জারিত হয়ে কার সাহায্যে? অক্সিজেনের সাহায্যে। তৈরি করবে কি? কার্বন ডাই অক্সাইড, পানি আর এটিপি, তাই না? এটাই তো তৈরি হবে। তাহলে অক্সিজেনটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে আসবে আর কার্বন ডাই অক্সাইড মাইটোকন্ড্রিয়ার ভিতর থেকে চলে যাবে। আচ্ছা, এতটুকু আমরা জানি, বেসিক এটা আমার জানা আছে, আমাদের জানা আছে। হ্যাঁ, ধরো এই পাশে একটা আমরা আরবিসি আঁকাইলাম। হ্যাঁ, আমরা জানি আরবিসির শেপ কিরকম হয় রায়ান, মনে আছে? গুড, বাইকনকেভে জাস্ট একটা গ্রস ফিগার এঁকেছি এখানে। হ্যাঁ, আচ্ছা, আমাদের হিমোগ্লোবিন এর সাথে প্রথমে অক্সি হিমোগ্লোবিন রূপে আসতেছিল। ধরো এই যে অক্সি হিমোগ্লোবিন HbO2 আমি লিখলাম। আমি কি বলতেছিলাম একটু খেয়াল করো, ওই প্রশ্নের আনসারটা এখনই পেয়ে যাবে। আমি বলতেছিলাম যে অ্যালভিউলাসের ভিতরে আমাদের অক্সিজেনের প্রেসার থাকে 104 মিলিমিটার এইচজি, আর পালমোনারি ক্যাপিলারিতে থাকে হইতেছে মাত্র 40। এখন ওই অ্যালভিউলাস থেকে পালমোনারি ক্যাপিলারিতে ততক্ষণ পর্যন্তই অক্সিজেন আসবে। সবসময় তো সম্ভব না। এই যে তুমি নিতেছো আবার ছাড়তেছো, তার মানে এখানে কিন্তু একটা মানে প্রেসারের একটা ব্যালেন্স হতে হয়, তাই না? তুমি যদি এক টানে সারাদিন যদি অক্সিজেনই নিতে কার্বন ডাইঅক্সাইড ছাড়া না লাগতো তাহলে কিন্তু সবসময় আসলে প্রেসার হাই থাকতো, অনেক হাই থাকতো, তাই না? তাহলে এই প্রেসারটা কিন্তু এক সময় আপ ডাউন করে, আপ ডাউন করে। তার মানে অ্যালভিউলাসের ভিতরে তোমার অক্সিজেনের প্রেসারটা যখন 104 থাকে, পালমোনারি ক্যাপিলারির ভিতরে যখন 40 থাকে, তখন হইতেছে তোমার ওই অক্সিজেনটা অ্যালভিউলাস থেকে পালমোনারি ক্যাপিলারিতে ঢুকবে। যতক্ষণ পর্যন্ত পালমোনারি ক্যাপিলারির ভিতরে অক্সিজেনের প্রেসার 100 না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। আচ্ছা,
তাহলে অক্সিজেন এসে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করলো, কি তৈরি করলো? অক্সিহিমোগ্লোবিন। এই অক্সিহিমোগ্লোবিন ব্লাডের মাধ্যমে, যেহেতু আরবিসি তাই না, তাহলে ব্লাডের মাধ্যমে তো আমরা বলতেছি, আরবিসির মাধ্যমে এই অক্সিহিমোগ্লোবিনটা আসবে। যত পথ অতিক্রম করবে তত এই অক্সিজেনের যে 100 প্রেশার নিয়ে আসছিল প্রথমে, সেই প্রেশারটা আস্তে 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 কমতে থাকবে। খেয়াল করো, আমি আবারও বলতেছি, পালমোনারি ক্যাপিলারিতে যখন অক্সিজেন ঢুকছিল তখন কিন্তু তার প্রেশার ছিল 40, মানে অপটিমাম কিন্তু ছিল 40, দুইটার ডিফারেন্স কিন্তু আমি বলতেছি না, মানে ততক্ষণ পর্যন্ত কিন্তু অক্সিজেনটা আসবে অ্যালভিওলাস থেকে পালমোনারি ক্যাপিলারিতে, যতক্ষণ না তার প্রেশার 100 হয়, তার মানে সে 100 নিয়ে আসছে। এখন এই 100 থাকার কারণে হিমোগ্লোবিনের সাথে কিন্তু এই জোর করে বাইন্ড অবস্থায় ছিল। যতই এই অক্সিহিমোগ্লোবিন মানে এই আরবিসিটা যতই পথ অতিক্রম করবে ততই এই অক্সিজেনের প্রেশার কমতে থাকবে। যখনই কমে যাবে, একদম ল লেভেলে চলে যাবে, তখনই এই অক্সিহিমোগ্লোবিনটা ভেঙে যাবে। তাহলে অক্সিহিমোগ্লোবিন ভেঙে গেলে কি হবে? ওই আগেরটাই তৈরি হবে, অক্সিজেন আর হিমোগ্লোবিন। তাহলে এরা ভেঙে গেল, এরা ভেঙে গিয়ে কি তৈরি করবে? দেখো, এটা কিন্তু দুই মুখে আমি বলতেছি, কারণ কি, এরা ভাঙবে গড়বে, ভাঙবে গড়বে। কোথায় ভাঙবে গড়বে? গড়বে হলো পালমোনারি ক্যাপিলারিতে, আর ভাঙবে কোথায়? টিস্যু লেভেলে গিয়ে কিন্তু, মানে টিস্যু বা সেলের কাছাকাছি গিয়ে কিন্তু, এই যে মাইটোকন্ড্রিয়ার কাছাকাছি আসছে, এখন কিন্তু ভেঙে যাবে। তাহলে এই অক্সিজেনটা ভিতরে ঢুকে গেল, আর এই যে হিমোগ্লোবিন যেটা আছে এটা কিন্তু আমাদের আলাদা হয়ে যাবে। তাহলে এখানে দুইটা, একটা হলো অক্সিজেন পাইলাম আর একটা হলো হিমোগ্লোবিন পাইলাম। এখন এই হিমোগ্লোবিনের অবস্থা কি হবে সেটা আমরা বলতেছি, একটু খেয়াল করে। এই হিমোগ্লোবিনটা এই সাইডে আসবে, আসলো, আচ্ছা। এই কার্বন ডাইঅক্সাইড যেটা, এটা তাহলে এখন কি করবে? দেখো, আমি একটু নিচে যদি লিখি, এটা হলো আরবিসি বা এরাইথ্রোসাইট, আর এটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া পরীক্ষার খাতায় কিন্তু এই ফিগারটা আগে আগাবা, যদি আসে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, তারপর ওই হেডিং দিয়ে লেখা শুরু করবা, যতটুকু লেখা সম্ভব হয়ে লিখবা। তাহলে এখানে হলো আমাদের এই কার্বন ডাইঅক্সাইডের ভিতরে আসবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড, আরবিসির ভিতরে কি আছে? আরবিসির ভিতরে পানি আছে। আর ওই যে হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন, ওগুলো কিন্তু আরবিসির ভিতরে থাকে না, যদিও আসলে বোঝানোর স্বার্থে কিন্তু এটা দেওয়া হয়েছে হইতেছে আমাদের এর ভিতরে, ঠিক আছে। হিমোগ্লোবিন অংশটা থাকে হইতেছে আরবিসির ভিতরে, বাট অ্যামাইন মূলকটা কিন্তু মূলত এখানে থাকে না, খুবই কম পরিমাণে থাকে কিন্তু। তাহলে এখানে কি থাকবে? কার্বন ডাইঅক্সাইড আর হইতেছে ওয়াটার। তাহলে মিলে তৈরি করবে কি? বাইকার্বনেট। দেখো, এটা তৈরি করবে হলো H2CO3। তাহলে একটা মেথড, আর একটা মেথড দেখো, কার্বন ডাইঅক্সাইড আর একটা আমরা জানি আরবিসির ভিতরে হিমোগ্লোবিন থাকে, এর সাথে অ্যামাইনমূলক যুক্ত থাকবে, যেটাকে আমরা বলবো কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে এর সাথে যুক্ত হয়ে আমাদের তৈরি করবে হলো HbNH3OH। হ্যাঁ, একটু শুরু করে রাখলাম যেহেতু এখানে লোড নেবে না। তাহলে এই কার্বনিক অ্যাসিডটা ভাঙবে, ভেঙে কি তৈরি করবে? দেখো, কার্বনিক অ্যাসিডে ভেঙে তৈরি করবে H+ আর হলো বাইকার্বনেট। তাহলে H+ যেটা, একটু খেয়াল করো, এই H+ যেটা, এই যে হিমোগ্লোবিন যেটা আছে এটার সাথে বাইন্ড করে তোমার তৈরি করবে হলো হিমোগ্লোবিনিক অ্যাসিড, HB। এটাকে বলা হয় হিমোগ্লোবিনিক অ্যাসিড, হিমোগ্লোবিনিক অ্যাসিড। ওকে, তাহলে দেখো, বাইকার্বনেটের অবস্থা কিন্তু আমরা পেয়ে গেছি, শেষ, কাহিনী খতম। আর সরি, হাইড্রোজেনের অবস্থা পেয়ে গেছি। এখন বাইকার্বনেট যেটা আছে এটা তো আমাদের মেজর পার্ট বের হয়ে চলে যাবে, আর কিছু অংশ কিন্তু ভিতরে থাকবে, তাই না? তাহলে বাইরে চলে যাবে, এখানে থাকবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড ভেঙে ক্লোরাইড আয়ন তৈরি করবে, আর এখানে তৈরি করবে হলো সোডিয়াম আয়ন। তাহলে এখান থেকে সোডিয়াম আয়ন, আর এখান থেকে হলো বাইকার্বনেট, তাহলে এখানে তৈরি করবে হলো সোডিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেট যেহেতু এটা কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাচ্ছে, খেয়াল করে কিন্তু তোমাদের লেভেলে যতটুকু আছে ততটুকু কিন্তু বলা শেষ। এখন একটু এক্সট্রা শোনো, খেয়াল করো। রায়ান, এতটুকু তো বুঝছো নাকি? এতটুকু কিন্তু তোমাদের বইয়ে আছে, এতটুকু বুঝছো না? হ্যাঁ, এখন আসো একটু অতিরিক্ত বলি, কি ঘটবে এখন কিন্তু প্রশ্ন আসতে পারে যে অক্সিজেন তো স্যার বুঝলাম, যে হিমোগ্লোবিন আর অক্সিজেন, হিমোগ্লোবিন আলাদা হয়ে গেছে, অক্সিজেন আলাদা হয়ে গেছে, অক্সিজেন মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকছে, বুঝলাম। এখন এই কার্বন ডাইঅক্সাইড গিয়ে আবার কি করবে? এই কার্বন ডাইঅক্সাইড আর সোডিয়াম বাইকার্বনেট এরা প্রবাহিত হবে প্লাজমার মাধ্যমে, আর হইতেছে ওই যে কিছুটা পটাশিয়াম বাইকার্বনেট এটা প্রবাহিত হবে, লাংসে যাবে, যেহেতু এর ভিতরে কার্বন ডাইঅক্সাইড আছে, ভেইনের মাধ্যমে লাংসে যাবে, মানে প্রথমে হার্টে যাবে, হার্টের মাধ্যমে পালমোনারি আর্টারি, যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড নিয়ে যাচ্ছে, তাহলে পালমোনারি আর্টারি, এটা লাংসে যাবে। ক্যাপিলারিতে যাওয়ার আগে এই সোডিয়াম বাইকার্বনেট এরা আলাদা হয়ে যাবে, হাইড্রোজেন আয়ন আলাদা হবে, সোডিয়াম আয়ন আলাদা হবে, আর হইতেছে এই কার্বন ডাইঅক্সাইড যেটা, এটা আলাদা হয়ে যাবে। ওই কার্বন ডাইঅক্সাইডটাই আবার ক্যাপিলারির ভিতরে ঢুকে যাবে। বুঝছো কি বলছি? এই পটাশিয়াম বাইকার্বনেট একই অবস্থা, এই আরবিসি থেকে বের হয়ে চলে যাবে, বের হয়ে পটাশিয়াম আলাদা হবে। এই জন্যই কিন্তু তোমার ইসিএফ এ কিছু পরিমাণ পটাশিয়াম পাওয়া যায়, কত পাওয়া যায়? 4 থেকে কিন্তু 5।
লেভেলগুলো চাইলে নেট থেকে সার্চ দিয়ে দেখতে পারো, কোনো সমস্যা নাই। ইসিএফ এ সোডিয়ামের পরিমাণ বেশি থাকে কেন? কারণ এই সবসময় থাকে প্লাজমাতে। আর পটাশিয়ামের পরিমাণ থাকে কিন্তু কম থাকে কেন? মানে থাকে কেন, কারণ হচ্ছে এই গিয়ে কিন্তু আলটিমেটলি ওই যে ব্লাড থেকে বের হয়ে চলে যাওয়া লাগে, মানে আরবিসি থেকে বের হওয়া লাগে কেন? কারণ এই কার্বন ডাইঅক্সাইড তো তোমার অ্যালভিওলাইকে গিয়ে দিয়ে দিতে হবে, নয়তো কিন্তু কার্বন ডাইঅক্সাইড তো আর রিলিজ হতে পারবে না। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের শুধু অক্সিজেনটাই ভালো করে বোঝাইছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড আরবিসির ভিতরে কিভাবে যাবে, অ্যালভিওলাস পর্যন্ত যাবে, এটা কিন্তু আসলে বোঝানো হয় নাই। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, দেখো আমি একটু রিপিট করি, একটু 1 মিনিটে রিপিট হয়ে যাবে। তাহলে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড মূলত আমাদের অ্যালভিওলাস আর পালমোনারি ক্যাপিলারির মধ্যে এই ঘটনাটা ঘটে। আমাদের অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা মূলত জানতে হবে, কার্বন ডাইঅক্সাইড না জানলেও চলবে। আমি আপাতত বইয়ে পাই নাই, তোমাদের ওই আব্দুল আলিম স্যারের বইয়ে যদি থাকে একটু দেখে নিও। হ্যাঁ, এটা হলো মূল কথা। এখন এখানে অক্সিজেন প্রবাহিত হবে দুইভাবে, একটা হলো ফিজিক্যাল আর একটা হলো কেমিক্যাল। ফিজিক্যাল মানে হইতেছে তোমার ফ্লুইড পোর্শন দিয়ে যাবে, প্লাজমা ফ্লুইডের মাধ্যমে, ওয়াটারের মাধ্যমে যাবে। আর কেমিক্যাল যেটা, এটা হিমোগ্লোবিনের মাধ্যমে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে যাবে, ওইটা গিয়ে মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেন দিয়ে দিবে, কার্বন ডাইঅক্সাইড নিবে। এখন এই যে কার্বন ডাইঅক্সাইড আসবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড তিনভাবে যাইতে পারে। একটা হলো প্লাজমা ফ্লুইডের মাধ্যমে যেতে পারে, পানির সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড রূপে তৈরি হয়ে। আরেকটা হলো তোমার যেটা আছে সেটা হলো তোমার এই যে আরবিসির ভিতরে যে পানি আছে আর হিমোগ্লোবিন আছে, কার্বা হিমোগ্লোবিন, সেটার মাধ্যমে যাইতে পারে। তাহলে পানির মাধ্যমে যদি যায় তাহলে বাইকার্বনেট তৈরি করবে, বাইকার্বনেট ভাঙবে, সোডিয়াম বাইকার্বনেট আর পটাশিয়াম বাইকার্বনেট রূপে চলে যাবে, শেষ।